সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটো দুর্দান্ত হবে ইনশাল্লাহ, আর ঘটনা দুটো আপনাদের ভয়ের শিহরণও জাগাবে। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ বিজয় আহমেদ। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার ১ নং হাটস হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামে। ঘটনাটি এই পুরাতন কুষ্টিয়া গ্রামেই ঘটেছিল। ঘটনাটির সময়কাল ১৯৯২ কি ৯৩ সাল এরকমটা হবে। ঘটনাটি যেখানে ঘটে সেখানে একটা মাঠ রয়েছে। মাঠের এক পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা, অন্য পাশ দিয়ে বয়ে গেছে গড়াই নদী। বেশ বড় একটা মাঠ। মাঠের দুই পাশে দুটি কবরস্থান অবস্থিত, একটা পদ্মা নদীর সাইডে, আর একটা যেখানে রয়েছে ওখানে একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের পাশে। গ্রামের পাশে যে কবরস্থানটা অবস্থিত তার পাশে রয়েছে একটা জায়গা যেটা স্থানীয়ভাবে হাজরা তলা নামে পরিচিত। ওখানে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা বিভিন্ন পূজা অর্চনার আয়োজন করে মাঝে মাঝে। ওখানে বেশ কয়েকটি মাদার গাছ রয়েছে, একটা গাব গাছ রয়েছে, একটি জাম গাছ রয়েছে, এছাড়া ভিন্ন প্রজাতির কয়েকটা গাছ ওখানে রয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মাদার গাছের ফুল এটা হালকা হলুদ রঙের হয়ে থাকে। আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এই হাজরাতলার চারপাশে দিনের বেলাতেই মানুষ খুব একটা আসা যাওয়া করে না, একান্ত প্রয়োজন হলে যায়। এছাড়া ওদিকটাতে লোকজন আড্ডা দেওয়া হোক বা যে কোনো কারণেই হোক খুব একটা যায় না। বিশেষ করে ওই যে ৯২-৯৩ সালের প্রেক্ষাপটে আমরা আলোচনা করছি আর কি, ওই সময়ের যে প্রেক্ষাপট তাতে এমনটাই ছিল। আগে গ্রামে যে মাঠগুলো ছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের ফসল সেই মাঠে ফলানোর চেষ্টা করতেন। এক এক সময় এক এক ধরনের ফসল সিজন ওয়াইজ আর কি। একবার হয় কি, এই মাঠে মোটামুটি যত কৃষক ছিলেন সবাই মটর এবং খেসারি চাষ করেন। আল্লাহর অশেষ রহমতে ফসলও অনেক ভালো হয়। ফসল ঘরে তোলার কিছুদিন আগে, মানে ঘরে তুলবেন, কাটাকাটি হবে, তোলার উপযোগী হয়েছে, এই ঘরে তোলার কিছুদিন আগে সব কৃষক লক্ষ্য করেন যে তাদের জমিতে যে ফসলগুলো ছিল এগুলো মনে হচ্ছে দিন দিন কমে যাচ্ছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এই মাঠের আশেপাশে কিন্তু অনেকেই অনেক গরু রাখতেন। ফসলের পরিমাণ দিন দিন কমে যাওয়ার কারণ হিসেবে সবাই চিন্তা করেন নিশ্চয়ই এই গরুর মালিকরা রাতের বেলা এই মটর এবং খেসারি খাওয়ানোর জন্য গরুগুলোকে মাঠের মধ্যে ছেড়ে দেন, আবার নিয়েও যায়। এই জন্যই ফসল কমে যাচ্ছে, এটা মনে হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপারই ছিল, কারণ দিনের বেলা তো অনেক গরুই ওই আশেপাশে বাঁধা থাকতো আর কি। এখন এই গরুগুলো কাদের এটা তো শনাক্ত করা যাচ্ছিল না। সব কৃষকরা মিলে ঠিক করেন যে ৩ জন করে পাহারাদার দায়িত্ব পালন করবেন। এই যেই পাহারা, এই পাহারার দায়িত্ব পান একজন ব্যক্তি যিনি এই বিজয় আহমেদ ভাইয়ের সম্পর্কে চাচা হন। তার নাম হচ্ছে ওফির উদ্দিন। এই ওফির উদ্দিন চাচা দায়িত্ব পান, আর তার ২ জন বন্ধু তার সাথে দায়িত্ব পান। ২ জন বন্ধুর একজনের নাম রেজাউল আর একজনের নাম হচ্ছে আসাদুল। তাদের ৩ জন রাতে মাঠে থাকার জন্য একটা ঘর তৈরি করা হয়েছে, বিশেষ করে যারা পাহারা দেবেন তাদের জন্য। তো সেই ঘরে তারা থাকবেন, যেই রাত্রে যাদের পাহারা তারা সেই রাত্রে ওইভাবেই থাকবেন আর কি, ওই ঘরের মধ্যে। তারা গিয়েছেন, শুরু হয় তাদের মাঠ পাহারা দেবার কাজ। তারাই কিন্তু পাহারা শুরু করেছেন, মানে তাদের আগে অন্য কেউ কিন্তু পাহারা দিতে যায়নি, মানে তাদের ৩ জনকে দিয়েই পাহারার কাজটা শুরু হয়। টানা কয়েকদিন তারা পাহারা দেয়, তেমন কোনো সমস্যা দেখা দেয় না। তবে তারা যে কয়েকদিন পাহারা দিয়েছে, ২ দিন বা ৩ দিন, কোনো ফসলের কমতি হয়েছে এমনটা কিন্তু মনে হয়নি। তাহলে বোঝা গেল যে কেউ তার গরু নিয়ে রাতের বেলা এই ক্ষেতের মধ্যে নামিয়ে দিতে পারছে না। তাদের যেই সন্দেহটা ছিল সেটাই ফলে গেল বলে তারা মনে করছিলেন, যেহেতু ফসল কমছে না আর ওরা ভালো করে পাহারা দিচ্ছিল, ওদেরকে আরো কয়েকদিনের পাহারার দায়িত্ব দেওয়া হলো। এভাবে কয়েকদিন দেওয়ার পর এক রাত্রে তারা ৩ জন ঘরে বসে, ওই যে ঘরটা তারা তৈরি করা হয়েছিল ওইটায় বসে গল্প করছেন। আর তাদের কাছে কিন্তু টর্চ লাইটের ব্যবহারটা আসলে ওরকম ছিল না। তারা হাতে হারিকেন নিয়ে পাহারা দেওয়ার চেষ্টা করতেন আর কি। মানে তাদের কারো কাছে টর্চ লাইট ছিল না। হ্যাঁ, অন্য লোকের কাছে ছিল, তবে তাদের ৩ জনের কাছে ছিল না। তারা ৩ জন বসে বসে গল্প করছে।
রাত আনুমানিক 2টো কি 3টা বাজে। হঠাৎ করে তাদের কানে একটা শব্দ আসে। শব্দটা বাইরে থেকে আসছে। অনেকগুলো গরু একসাথে হাঁটলে যেরকম শব্দ হয়, গরুগুলো অনেক সময় নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস নেয়, ফোঁস করে, অনেক সময় বোঝা যায় যে এখানে কিন্তু গরু আছে বা মহিষ আছে। গোয়াল ঘরের পাশ দিয়ে হাঁটলে গরুর এক ধরনের জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ, যেটা মাঝে মাঝে গরু করে থাকে, এরকমটা শোনা যায়। তো মনে হচ্ছে ওইভাবে কোনো নিঃশ্বাস নেওয়ার শব্দ আসছে। আর একসাথে অনেকগুলো গরু হাঁটলে কিন্তু এক ধরনের শব্দ হয়, যারা এই শব্দটা পেয়েছেন তারা বুঝতে পারবেন। যেহেতু ওনারা গ্রামের মানুষ, ওনারা তো এই ধরনের শব্দের সাথে অভ্যস্ত। ওনারা চিন্তা করলেন যে এই যে রে, এতদিনে আজকে পাচ্ছি, মনে হয় আজকে পাচ্ছি যে চোর কারা কারা নিয়ে আসে। গরু তো ঠিকই আছে, নিশ্চয়ই গরুর সাথে মালিকও আছে। ওরা তিনজনই আস্তে আস্তে বের হয়েছে। বের হওয়ার পর ওনারা গরু খুঁজে পায় না ওইভাবে, কোন দিক থেকে এই শব্দটা আসছে। একটা পর্যায়ে তারা বুঝতে পারেন শব্দের উৎসটা হচ্ছে ওই হাজরাতলা, আর হাজরাতলার কাছে একটা গোরস্থান রয়েছে, ওই সাইড থেকেই আসে। ওনাদের তিনজনের কাছেই কিন্তু 3টা বড় বড় দা ছিল, ধারালো দা। অনেক সময় যেই দাগুলোকে আমরা দেখি, বিশেষ করে খেজুর গাছ, যেই খেজুর গাছ কেটে চেঁচে যেখান থেকে রস বের করা হয়, এই চেঁচে ফেলার জন্য কিন্তু খুবই ধারালো এক ধরনের চকচকে দা দরকার হয়। এই টাইপের বড় দা তাদের কাছে ছিল, খুবই ধারালো। তিনজনের কাছে 3টা দা ছিল। 3টা দা নিয়ে বাইরে বের হয়েছে যে কার গরু আজকে ধরবো, গরু সমেত গরুর মালিককেও ধরবো। তারা যখন বাইরে বের হয়ে কিছুটা পথ এগিয়েছে ওই শব্দের উৎসকে লক্ষ্য করে, তখন তারা দেখে যে এক পাল গরু, গরুর সাইজগুলো স্বাভাবিক গরুর মতোই, এই এক পাল গরু খেসারি ক্ষেতের মধ্যে নেমে আরামসে এগুলো খাচ্ছে। তারা তো 3জন এগিয়ে গিয়েছে, কিন্তু গরুর মালিককে দেখতে পাচ্ছে না। এই যে 3জন এগিয়ে আসলো হাতে হারিকেন নিয়ে, তারপরে হাতে এই ধারালো দা নিয়ে, এই গরুগুলোর কোনো ভ্রুক্ষেপই নেই, তারা খেয়েই যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে। এখন তারা 3জন মিলে একটা চিন্তা করে যে একটা কাজ করি, একটা গরুকে ধরে রাখি, তারপর দেখি গরুটা কার। আর একজন বলতেছে যে না, ধরে রেখে বেঁধে রাখবো আর এক ঝামেলা, এর থেকে একটা কাজ করি আমরা, হাতে তো ধারালো দা আছেই, একটা গরুর লেজ কেটে দেই। পরের দিন আমরা দেখবো যে কার গরুর লেজ কাটা, অনায়াসেই ধরে ফেলতে পারবো। এখন তো মালিককে দেখা যাচ্ছে না, আর অন্ধকারের মধ্যে গরুটা শনাক্ত করাও যাচ্ছে না যে সকালবেলা আমরা এই গরুটা দেখে বুঝতে পারবো। এর থেকে লেজটা কেটে নেই। কে লেজ কাটবে, কে লেজ কাটবে? লেজ কাটবে হচ্ছে এই যে বিজয় আহমেদ ভাইয়ের যিনি চাচা অফিরউদ্দিন, এই অফিরউদ্দিন চাচার দায়িত্ব পড়লো, তাকে লেজ কাটতে হবে। অফিরউদ্দিন চাচা এটা নিয়ে আর খুব একটা চিন্তা ভাবনা করলেন না, বলে ঠিক আছে কাটবো, এই আর এমন কি, এই গরুগুলো প্রতিনিয়তই আমাদের ফসল খেয়ে চলে যাচ্ছে, দেখি কোন মালিকের গরু, যে মালিক ইচ্ছা করে রাতের বেলা আমাদের ক্ষেতের মধ্যে গরুগুলো নামিয়ে দেয়। অফিরউদ্দিন চাচা একদম স্বাভাবিকভাবে গিয়েই গরুর পিছনে দাঁড়িয়েছে, গরু কিন্তু খেয়েই যাচ্ছে, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। অফিরউদ্দিন চাচা লেজটা ধরেই, বাম হাত দিয়ে লেজ ধরে, হারিকেনটা পাশে নামিয়ে রেখেছিলেন, বাম হাত দিয়ে লেজ ধরে ডান হাতে থাকা তার ধারালো দা দিয়ে লেজের যেই নরম অংশ, লেজের হাড় তো নরম হয়, একটা পোঁচ দিয়েছেন। সাথে সাথে ওই গরুটা এত জোরে চিৎকার দিয়েছে, মনে হচ্ছে এই 3জনের কানের তালা ফেটে যাবে, এত জোরে চিৎকার। আর যেই না চিৎকার দিয়েছে, অন্য যে গরুগুলো ছিল এগুলো দৌড়াদৌড়ি শুরু করেছে। যেই গরুটা লেজ কাটা হলো, এই গরুটাও দৌড়াদৌড়ি শুরু করলো। এই যে লেজ, এই লেজটা কাটার পর তো তার হাতে চলে এসেছে এই অংশটা লেজের। হারিকেনটা উঁচু করে এই লেজের অংশটা যখন উনি দেখলেন, সাথে তো 2জন বন্ধুও ছিল, যে রেজাউল এবং আসাদুল, তারা তো দেখে পুরো অবাক। আরে এটা কি? এটা তো লেজ না, এটা তো বানরের একটা হাত, এরকম মনে হচ্ছে। অবাক করা ব্যাপার তো, কাটলাম গরুর লেজ, এটা হয়ে গেল বানরের হাত। আর এই গরুগুলো কিন্তু ততক্ষণে এদিক ওদিক ছোটাছুটি করে মনে হলো এগুলা ওই হাজরাতলার ওইদিকে চলে যাচ্ছে। কি একটা ভয়ঙ্কর ব্যাপার। এইবার তারা বুঝতে পারলেন যে
এটা তো স্বাভাবিক কিছু ছিল না। ওই যে বানরের হাতের মতো ওই অংশটাকে নিয়েই তাদের যে থাকার জায়গা ওখানে তারা চলে যান। যাওয়ার 5 থেকে 10 মিনিট পর মনে হলো বাইরে অনেকেই সমবেত হয়েছে। অনেক মানুষ এক জায়গায় দাঁড়িয়ে যদি কথাবার্তা বলে যেরকম শোনা যায়, হাঁটাচলা করে যেরকম শব্দ হয় ওইরকম শব্দ হচ্ছে। হঠাৎ করে বাইরে থেকে গম্ভীর কণ্ঠে একটা আওয়াজ আসে। কে যেন বলছে, গফিরউদ্দিন, কাজটা কিন্তু ভালো করলি না, এর ফল কিন্তু ভোগ করতে হবে, তোর একার না অন্যদেরও। এই কথা শোনার পর 3 জনই তো খুব ভয় পেয়ে যান, তাতে আল্লাহর নাম নিতে থাকে। গফিরউদ্দিন কি করেছিলেন, ওই যে লেজের যে অংশটা যেটা বানরের হাত হয়ে গিয়েছিল এটা উনি বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। রাত পার হয়ে যায়, সকালে তারা দেখতে পায় ওই যে যেই লেজের কাটা অংশটুকু যেটা বানরের হাতে রূপান্তরিত হয়েছিল ওইটা সেখানে নাই। সকালবেলা সকল কৃষককে ডেকে এই ঘটনা তারা 3 জনই খুলে বলেন। তারা বুঝতে পারলেন যে বিষয়টা আসলে স্বাভাবিক না অস্বাভাবিক। মাঠ পাহারার কাজ বন্ধ হয়ে যায়। এরপর সব ঠিকঠাক চলছিল, কোনো সমস্যা হচ্ছিল না। তবে ফসল কমে যাওয়ার যে ব্যাপারটা এটাও কিন্তু আর হচ্ছিল না ওই রাতের পর থেকে। একদিন রাত্রে এই গফিরউদ্দিন চাচা উনি ওয়াশরুমে যাবেন। তো ওয়াশরুমে যখন উনি যাবেন তখন ওনাদের বাড়ির যেই সিচুয়েশনটা ছিল সেটা হচ্ছে যে ওয়াশরুমটা বেশ দূরে ছিল, একটা ঝোপের পাশে ছিল। রাতের বেলা যে উনি ওইদিকে যাবেন ভয় পাচ্ছিলেন। এর থেকে মনে হলো আমি একটা কাজ করি, আমি একটু ফাঁকা জায়গায় যাই, মাঠের সাইডে যাই। উনি যখন যাবেন তখন ওনার মাকে ডাক দিয়েছেন যে মা আমি একটু বাইরে গেলাম। তখন ওনার মা বলতেছে ঠিক আছে আমি আসতেছি, তুই যা। মানে ওনার মা বলেছিলেন যাতে করে উনি সাহস পান আর কি। এদিকে ওনার মা এ কথা বলার পর ঘুমিয়ে গিয়েছেন। আসলে রাতের বেলা তো উনি ঘুমের ঘরে বলেছেন আসতেছি, ঘুমিয়ে গিয়েছেন। কিছুক্ষণ পর ওনার ঘুম ভেঙেও যায় যে গফিরউদ্দিন না আমাকে যাইতে বললো, ওকে আসছে ফিরে দেখি তো। উনি উঠে দেখেন যে গফিরউদ্দিন চাচা নাই। উনি ভাবলেন যে কতক্ষণ আমি ঘুমাইলাম, ও কি এখন ওইদিকে আছে, দেখি যাই তো কোনো একটা সমস্যা হলো কিনা। তো উনি যখন বাসা থেকে বের হয়েছেন, বের হবার পর ওই মাঠের সাইডটাতে যখন গিয়েছেন তখন দেখেন কে যেন অজ্ঞান হয়ে পড়ে আছে মাটির উপরে। কাছে গিয়ে দেখেন এই গফিরউদ্দিন চাচা অজ্ঞান হয়ে পড়ে আছেন। উনি তো অনেক কষ্টে তাকে ধরে ঘরে নিয়ে আসেন, জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, জ্ঞান ফেরেও। উনি জিজ্ঞেস করলেন যে কিরে বাবা কি হয়েছিল, অনেকক্ষণ ধরে তুই আসিস নাই, পরে আমি বাইরে গেলাম, ঘটনা কি? গফিরউদ্দিন চাচা যে ঘটনাটি বলেন সেটা বেশ ভয়ঙ্কর। উনি বলেন যে উনি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য যখনই মাঠের ওই দিকটাতে গিয়েছেন এবং বসেছেন, হঠাৎ করে মনে হলো উপর থেকে তার দিকে কেউ আলো ফেলেছে। আমাদের ঠিক মাথার উপরে যদি কেউ আলো ফেলে, অর্থাৎ মাথার উপর থেকে যদি কেউ আমাদের নিচ দিকে আলো ফেলে আমাদেরকে টার্গেট করে, কেমনটা মনে হয়? মনে হচ্ছে এরকম উপর থেকে কেউ আলো ফেলেছে, ওনার চতুর্দিকে গোলাকৃতির আলো, অর্থাৎ উনি মাঝখানে, চারদিকে গোলাকৃতির আলো, ওনাকে টার্গেট করে ফ্ল্যাশ লাইট ধরা হয়েছে এমনটা মনে হচ্ছে। উনি যখনই উপর দিকে তাকিয়েছেন উনি দেখেন 3টা মাথা, এই 3টা মাথায় একটা করে চোখ, প্রত্যেকটা মাথা আলাদা আলাদা, প্রত্যেকের মুখ আছে, কানও আছে, আর ওদের ওই চোখ থেকেই আলো বের হচ্ছে। আর তাদের চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সাধারণত রাতের বেলা যেই পাশ থেকে আলো আসে ওটার পেছনে বা সাইডের জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু গফিরউদ্দিন চাচা উনি ঠিক ভাবেই দেখেছিলেন, স্পষ্টভাবে দেখেছিলেন। এটা যখন উনি দেখেছেন তখন উপর থেকেই একজন বলে উঠছে আর কি, কিরে গফিরউদ্দিন, লেজ আর কাটবি না? এই কথা বলেই ঠাস করে একটা চর লাগিয়ে দিয়েছেন গফিরউদ্দিন চাচার গালে। ওই এক চরে উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এই ঘটনা তো বলেন যে এই ব্যাপার, আমি তো ওই যে লেজ কাটছিলাম, তোমরা তো জানো এই ঘটনাটা, সেই কারণে হয়তো বা এই ঘটনা ঘটছে। তো এরপরে কিন্তু গফিরউদ্দিন চাচার 7 দিন জ্বর ছিল। টুকটাক ঝাড়ফুঁক করানো হয়, আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। এরপর কেটে যায় বেশ অনেকটা দিন, প্রায় 7-8 মাস কেটে গিয়েছে। উনি স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, কোনো অসুবিধা হচ্ছিল না।
অফিরুদ্দিন চাচার আর একজন বাল্য বন্ধু ছিলেন, যার নাম হচ্ছে আমিরুল ইসলাম। উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করতেন। বন্ধুরা তাকে ভালোবেসে আমরি হুজুর বলতো। বন্ধুরা জানতে পারলেন যে কুষ্টিয়া শহরে যে সার্কিট হাউস রয়েছে, ওই সার্কিট হাউসের পাশে নাকি যাত্রাপালা হবে। সবাই ঠিক করলো যাত্রাপালা দেখতে যাবে, সবার সাথে কথাবার্তা ঠিকঠাক। সময়টা অবশ্য শীতকাল চলে আসছিল আর কি ততদিনে। সবাই একটা জায়গায় সমবেত হবে। সমবেত হওয়ার কথা ছিল প্রায় 10-12 জনের, কিন্তু দেখা গেল সমবেত হয়েছে মাত্র 2 জন, এই অফিরুদ্দিন চাচা আর ওই আমরি হুজুর, এই 2 জন আসছে। কি আর করা, এই 2 জন মিলেই ওনারা রওনা দিলেন। তো ওনারা যেখান দিয়ে যাচ্ছিলেন আর কি, কুষ্টিয়ায় ওই দিক দিয়ে পায়ে হেঁটে যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। 5 থেকে 6 কিলোমিটার মতো দূরত্ব। ওখানে ওই সময় কোনো যানবাহনে চলে যে যাবেন, বিশেষ করে ওই পথ দিয়ে তেমন কিছু একটা পাওয়া যেত, বিশেষ করে সন্ধ্যার পথে পাওয়া যেত না। আর ওনারা যাবেন সন্ধ্যার পরেই আর কি, ওরকম চিন্তাই করেছিলেন। আর তাদের কাছে আসলে কোনো টাকাও ছিল না, হেঁটেই যেতে হবে। এই হাটশরীপুর আর কুষ্টিয়া যে মেইন জায়গাটা, এর মাঝে কিন্তু গড়াই নদী অবস্থিত। নদীতে অবশ্য তখন পানি ছিল না, পানি না থাকার কারণে নদী হেঁটেই পার হতো সবাই। কিছু কিছু জায়গায় হালকা পানি ছিল, একটা জায়গায় শুধু হাঁটু সমান পানি ছিল। কুষ্টিয়াতে যাবার জন্য তাদের বাড়ি থেকে একটু সামনে যেতে সেই গোরস্থান এবং হাজরাতলা এই জায়গাটা পার হতে হয়। আর এই জায়গাটা পার হলে একটা বট গাছওয়ালা 3 রাস্তার মোড় আছে। আর সেই 3 রাস্তার মোড় থেকে 5 থেকে 7 মিনিট গেলে একটা ছোট পুল আছে। ওই পুলের নিচে তখন অনেকেই গরু জবাই করতো, যাদের গরু জবাই করার দরকার হতো বা বাজারের কোনো গরুগুলো ওখানে এনে জবাই করে নিয়ে যেত। ওই জায়গাটাতে ওইভাবেই আর কি তারা এই বন্দোবস্তটা করে নিয়েছিলেন। ওই পুল পার হয়ে কিছু দূর যাবার পর আর একটা 3 রাস্তার মোড়, যেটাকে ওনারা কাবিল মোড় বলে। কাবিল মোড় থেকে সোজা গেলে গড়াই নদী। ওই নদীর ধারে একটা অনেক দিনের পুরনো ফুল গাছ ছিল, অনেক বড় একটা নাম না জানা ফুল গাছ ছিল আর কি। ওই জায়গার নামই হয়ে গিয়েছিল ফুলতলা। ওই ফুলতলাটা যেখানে, ওখানে একটি মাত্র বাড়ি ছিল। ওই বাড়ির বাইরে একটা বেশ বড় বারান্দা ছিল। ওই বারান্দাতে দিনের বেলা অনেকগুলো ছাগল দেখা যেত, অর্থাৎ তারা ছাগল পালতেন আর কি। আর রাত হলে ছাগলগুলো ভেতরে নিয়ে যেতেন। ওই ফুলতলা পার হলে গড়াই নদী, নদী পার হলে কুষ্টিয়া রেনউইক বাঁধ। আর নদীর ধারে এক সাইডে রয়েছে একটি শ্মশান। তো তারা 2 জন রাত 7টার পরে, অর্থাৎ শীতকালে 7টার পর, তো বোঝাই যাচ্ছে যে এশার আজান হয়ে যায় আর কি ওই সময়। 7টার পর যাত্রাপালা দেখার জন্য কুষ্টিয়ার পথে রওনা হয়েছেন। তারা যাবার সময় তাদের সাথে অনেক মানুষের সাক্ষাৎ হয়েছে আর কি। কোনো সমস্যা হয় তারা সহি সালামতে 2 জন যাত্রাপালার ওখানে চলেও যান। যাত্রাপালা দেখতে দেখতে রাত তখন অনেক গভীর হয়ে গেছে। রাত কত হয়ে গেছে এটা আসলে ওনাদের খেয়ালই ছিল না। রাত যখন আনুমানিক 2টার বেশি পার হয়ে গেছে, ওরা চিন্তা করেন যে এত রাত হয়ে গেছে, এখন তার থাকা যাবে না। 2 জন পরামর্শ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তারা যখন রওনা দিয়েছেন তখন দেখেন যে তাদের সামনে আরো একটা লোক হেঁটে যাচ্ছে। ওনারা ভাবলেন যে এই লোকটার সাথে গল্প করতে করতে যাই, উনিও হয়তো বা যাত্রাপালা বা অন্য কোনো কিছু দেখে ফিরছেন। এরপর ওনারা 2 জন ওই লোকটির কাছে গিয়ে কথা বলতে চান, কিন্তু ওই লোকটা কোনো কথার উত্তর দেয় না। ওনারা 2 জন যখন রেনউইক বাঁধের নিচে নদীর ধারে নেমেছেন তখন দেখতে পান লোকটি সোজা শ্মশানের দিকে যাচ্ছে, হরিপুরের দিকে না গিয়ে। এই লোকটার এই শ্মশানে যাওয়া দেখে ওই আমরি হুজুর কিছু বুঝতে পারেন, কারণ তিনি মাদ্রাসাতে পড়তেন। তো এরপর তারা ওই দিকে খেয়াল না করে নদী পার হতে থাকেন। নদী পার হয়ে তারা যখন সেই ফুলতলার ওখানে আসছেন তখন তারা দেখতে পান ওই পাশে যে একটা বারান্দাওয়ালা ঘর রয়েছে, অর্থাৎ যে বারান্দায় দিনের বেলা ছাগল রাখতেন তারা, ওই বারান্দাতে 4টা বড় বড় গরু সাইজের ছাগল শুয়ে আছে। এত বড় ছাগল তো সচরাচর হয় না, হওয়ার কথাও না। রাতটা জ্যোৎস্না ছিল আর কি, জ্যোৎস্নার আলো বেশ ভালোই ছিল। জ্যোৎস্নার আলোতে ভালোই কিন্তু তারা বুঝতে পেরেছিলেন, এমনটা না যে চোখে ভুল দেখেছেন যে এত বড় ছাগল, বিষয়টা এরকম না। 2 জনেই একই জিনিস দেখেছেন। এরপর ওই জিনিসটা ক্রস করে ওনারা একটু সামনে যখন গিয়েছেন তখন পেছন থেকে একটা ভয়ানক কণ্ঠ ভেসে আসে, বলতে থাকে, অফিরুদ্দিন, ও অফিরুদ্দিন, আয়, আমার লেজ কাটবি না? এই কথা শোনার সাথে সাথে অফিরুদ্দিন তো অনেক ভয় পেয়ে যান এবং কান্না শুরু করে দিয়েছেন। ওনার বয়স কিন্তু তখন বেশি ছিল না, 18 থেকে 19 বছরের মতো ছিল আর কি। আর ওই যে আমরি হুজুর, ওনার বয়স একই রকমই ছিল। এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু ওই আমরি হুজুরও শুনেছিলেন। তখন আমরি হুজুর অফিরুদ্দিনকে বলে, এই
তুই সোজা আমার সামনে সামনে হাঁটবি, খবরদার পেছন দিকে তাকাবি না। আমি আসি পেছনে, আল্লাহর নাম নিতে থাক, বিসমিল্লাহ বললে হাঁটা শুরু কর, পেছন দিকে কিন্তু তাকাবিই না। যদি আমিও তোকে পেছন দিকে তাকাতে বলি তাও তাকাবি না। এরপর ওনারা দুজন সামনে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখতে পান যে ওনাদের সামনে দুটো বিশাল বড় বড় মহিষ ছুটে আসছে। এই অবস্থা দেখে অফিরুদ্দিনের তো মারাত্মক ভয় লেগে যায়, কারণ সামনে দুটো মহিষ ছুটে আসছে একটা ক্ষিপ্র গতি নিয়ে। আর এমন গতি নিয়ে এই মহিষটা আসছিল, মনে হচ্ছে এখনই তাদেরকে হিট করবে। আর যদি এই গতিতে তাদেরকে একবার হিট করে কমপক্ষে 50 হাত দূরে গিয়ে ছিটকে পড়বে, হাড়গোড় একটা আস্ত থাকবে বলে মনে হয় না। এমন কিন্তু মনে হচ্ছিল তাদের কাছে। আর এটা মনে হওয়া তো অস্বাভাবিক কিছু না, কারণ ওই গতিতেই তো ছুটে আসছিল। আমরি হুজুর বললেন, জফিরউদ্দিন ভয় পাস না, চুপচাপ দাঁড়ায় থাক। ওনারা দেখতে পান যে এই মহিষ দুটো ক্ষিপ্র গতিতে এসে তাদের থেকে 10 থেকে 15 হাত দূরে থেকেই একদম বাতাসের সাথে মিলিয়ে গেল। এটা হওয়ার পর ওনারা আবার সামনের দিকে আগাতে থাকেন। কিছুটা সময় যাবার পর তারা কাবিল মোড়ে এসে দেখে ওখানে বিশাল দুটো হাতি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে ওই অফিরুদ্দিন চাচা তো ভয়ে শিউরে ওঠেন। তখন ওই আমরি হুজুর বলে, অফিরুদ্দিন আল্লাহর নাম নিয়ে আগাতে থাক, আমি আসি পিছনে, ইনশাল্লাহ ভয় পাস না, ওরা কিছুই করতে পারবে না। তারা আবারও আগাতে থাকেন। যখন ওই হাতি দুটোর পাশ দিয়ে ওনারা যাচ্ছিলেন, মনে হচ্ছিল এরা খুবই রাগান্বিতভাবে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। হাতির চোখ কিন্তু ছোট ছোট, কিন্তু এদের চোখ দুটো মনে হচ্ছে বেশ বড় বড় আর ভিন্ন রকমের। তারা যখন হাতি দুটো ক্রস করছে, মানে তখনও পুরোপুরি ক্রস করেনি, তখন তারা বুঝতে পারলো এই হাতি দুটো ভ্যানিশ হয়ে গিয়েছে। তারা এরপর কাবিলের মোড় পার হয়ে ওই পুলের কাছে যখন আসেন, যেই পুলের নিচে ওই গরু জবাই করে সবাই, ওই জায়গাটাতে যখন আসেন তখন তারা দেখতে পান ওই পুলের উপরে দুটো গলা কাটা ঘোড়া পড়ে রয়েছে। গলা কাটা ঘোড়া কেমন, যে মাথা নাই বিষয়টা এরকম না। অনেক সময় গরু বা ছাগল জবাই দেওয়ার পর মাথা ওই ধরের সাথেই থাকে, কিছুটা সময় রেখে দেওয়া হয়, ওই রকম মনে হচ্ছে ওই ঘোড়া দুটোকে জবাই করা হয়েছে, ওটা ওভাবে ফেলে রাখা হয়েছে। এটা কিন্তু ওনারা দেখেন। এই যে জিনিসটা, এটা তো আসলে নিঃসন্দেহে অনেক ভয়ঙ্কর একটা বিষয়। রাতের বেলা এইভাবে যদি ওনারা প্রতিনিয়ত দেখছেন, একটা জিনিস পার হয় আর একটা জিনিস আসে, ওইটাকেও ক্রস করে ওনারা কোনো ধরনের সমস্যা ছাড়াই পার হয়ে যান। এই যে আমরি হুজুর সারা পথ উনি কিছু দোয়া দুরুদ পড়তে পড়তে আসছেন। এরপর ওনারা চলে আসেন 3 রাস্তার মোড়ের উপরে একটা বট গাছ রয়েছে, সেই বট গাছের ওখানে ওনারা দেখেন 4টা বড় বড় কালো বিড়াল ওনাদের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে এবং গড় 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 শব্দ করছে। তখন ওই আমরি হুজুর বলে ওঠে যে, অনেক সহ্য করছি রে, আর না, যদি জীবিত থাকতে চাস সামনে থেকে সরে যা। বিড়ালগুলো কিন্তু এই হুমকিতে সরে না। এবার কি হয়, ওই বিড়ালগুলো মানুষের মতো শব্দ করে হাসতে থাকে। মানুষ যেভাবে শব্দ করে হাসে ওইরকম শব্দ করে হাসছে তারা। তখন হুজুর বলেন যে, দাঁড়া, কি করি আজকে তোদের দেখ। এই বলে উনি মাটিতে হাত রাখলেন, রাস্তা থেকে কিছু ধুলোবালি হাতের মুঠোতে পড়লেন। এরপর বিড়বিড় করে কিছু দোয়া পড়ে ওই বিড়ালগুলোর দিকে যখন ছুঁড়ে মেরেছেন, তখন ওই বিড়ালগুলো ভয়ঙ্করভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছে এবং মুহূর্তের মধ্যে ভ্যানিশও হয়ে যায়। এরপর তারা আবার হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে ওনারা চলে আসেন ওই যে কবরস্থান প্লাস হাজরাতলা যে জায়গাটা, ওই জায়গাটার কাছে। ওখানে এসে ওনারা দেখতে পান অনেকগুলো গরু দাঁড়িয়ে আছে। কিছু গরুর শরীরে মনে হচ্ছে পুড়ে গেছে, পুড়ে গেলে যেরকম দাগ হয় ওইরকম দাগ দেখা যাচ্ছে এবং সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে, চাঁদের আলোতে দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। আর এর মধ্যে একটা গরু উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, যেটা লেজ কাটা, ওখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে, এটাও বোঝা যাচ্ছে। এই অবস্থা দেখে এই যে অফিরউদ্দিন চাচা, ওনার তো ভয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। আর ওই যে গরুগুলো, এই গরুগুলোর মধ্যে থেকে একটা গরু মানুষের মতো করে বলে ওঠে, হ্যাঁ রে আমিরুল আর অফিরউদ্দিন, সারা রাস্তা তো পার হইলি, এখন কি করবি বল? তুই যদি জীবন নিয়ে বাঁচতে চাস রে আমিরউদ্দিন, তুই এই অফিরউদ্দিনকে রেখে চলে যা, ওর সাথে আমাদের অন্যরকম বোঝাপড়া আছে, তোকে কিছু করতে চাচ্ছি না, তোকে এখানে রাখ, তুই তোর মতো করে চলে যা, তোকে যেতে দিচ্ছি।
এই কথা শোনার পর ওফিরউদ্দিন ভয়ে কান্না করতে থাকে। এখন যদি এই আমরি হুজুর তাকে দেখে চলে যায় তখন কি অবস্থা হবে, তার মৃত্যু ছাড়া তার কোনো উপায় নেই। ওফিরউদ্দিন কান্নাকাটি করছে, তখন আমরি হুজুর বলে, দেখ ওফিরউদ্দিন তো জেনে শুনে তোদের কিছু করে নাই, তোরা সব ভুলে যা, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করিস না। এটা যখন ওই আমরি হুজুর বলেছেন, অর্থাৎ ওই আমিরুল হুজুর বলেছেন, তখন ওই গরুগুলো বিকট শব্দ করে হাসতে থাকে। তখন কি হয়, এই আমরি হুজুর কি যেন পড়া শুরু করেছেন, 5 থেকে 10 সেকেন্ডের মতো মনে হচ্ছে অতিবাহিত হয়ে গেছে। দূর থেকে প্রচন্ড জোরে যদি ঝড়ো বাতাস বয়ে আসে, একটা শব্দ শোনা যায় না যে গাছ টাছ ভেঙে ঝড়ো বাতাস বয়ে আসছে, ওই রকম কিছু একটা আসছে। আর এই জিনিসটা যে আসছে, এই শব্দে এই যে গরুরূপী ভয়ঙ্কর অবয়বগুলোর মধ্যে একটা বিচলিত হবার ভাব লক্ষ্য করা যায়। এই বাতাসটা হঠাৎ করে বিশাল আকৃতির একটা দানবের অবয়ব নিয়ে দাঁড়িয়ে যায় ওফিরউদ্দিন এবং এই আমরি হুজুরের পাশে। যখনই এটা আসে তখন ওফিরউদ্দিন আর কিছু মনে নাই, উনি ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে গেছেন এই ভয়ঙ্কর দানব আকৃতির একটা জিনিস দেখে। এরপর ওনার যখন জ্ঞান ফেরে তখনই দেখেন উনি বাসাতেই আছেন, ওফিরউদ্দিনও আছে, সরি ওই আমরি হুজুরও আছে। ওফিরউদ্দিন দেখেন যে তার পাশে আমরি হুজুর আছে, বলে যে কি হয়েছিল? তখন আমরি হুজুর বলেন যে যখন দেখলাম যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তখন ওনার এক বন্ধু জিনকে ডেকেছেন। তাকে সচরাচর ডাকেন না তিনি, সে অত্যন্ত বিশাল দেহী একটা জিন আর খুবই শক্তিশালী। যখনই তাকে ডেকেছে, সে তার যেই অরিজিনাল শরীর, সেই শরীর নিয়ে দাঁড়িয়ে গেছে। আর এই যে ছোট ছোট জিনগুলো রয়েছে, এই জিনগুলো এর অবয়ব দেখেই এক দৌড়ে পালিয়ে গেছে। এরপরে এই ওফিরউদ্দিন চাচার সাথে আর কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই। আর আমিরুল হুজুর অর্থাৎ আমরি হুজুর কিছু দোয়া দুরুদ শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহর রহমতে ওফিরউদ্দিন আর এই ধরনের ঘটনা ওইভাবে ফেস করেন নাই। মূলত ওই জিনকে দেখেই অন্য জিনগুলো পালিয়ে গিয়েছিল। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজয় আহমেদ ভাইকে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। তার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। উনি বর্তমানে বাংলাদেশের একটি রিনাউন্ড পত্রিকায় চাকরি করছেন। ইতিপূর্বে যে ঘটনাগুলি উনি পাঠিয়েছিলেন, সেই ঘটনাগুলোর মধ্যে সিংহভাগ ঘটনাই ছিল ওনার কলিগদের কাছ থেকে সংগ্রহ করা। এবারেও তার ব্যতিক্রম নয়। এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার অফিসের সাবেক ড্রাইভার, যার নাম আব্দুল হান্নান, তার কাছ থেকে। ঘটনাটি 2008 সালে এই আব্দুল হান্নান ভাইয়ের সাথেই ঘটেছিল। ওই সময় উনি রড মিস্ত্রির কাজ করতেন। কাজের সুবাদে বিভিন্ন জায়গায় তাকে যেতে হতো। 2008 সালে আব্দুল হান্নান ভাই এবং তার গ্রামের আরও 3 জন ব্যক্তি কাজ করতে যান কুমিল্লা জেলার গৌরীপুরে। গৌরীপুর বাজারে নেমে নয়নপুর নামক একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে ওনারা যাচ্ছিলেন। ওই গ্রামে একজন খুব প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি, যার নাম মালেক মাস্টার। এই মালেক মাস্টার নামে উনি পরিচিত ছিলেন। তো ওই মালেক মাস্টারের বাড়িতে ঘর তৈরি করতে হবে। ঘর তৈরির বিভিন্ন হিসাব থাকে। 28 বন্দের ঘর এরকমটাই জানিয়েছেন যে এত বড় একটা ঘর তৈরি করতে হবে। ওখানে রডের কাজ আছে। 3 দিন কাজ ওনারা করেছেন। এরপর আব্দুল হান্নান ভাইরা শুনতে পান কুমিল্লা জেলার কোনো একটা জায়গা, ওনার ঠিক মনে নাই, ওখানে বাংলাদেশের একটা নাম করা যাত্রাপালার দল আসবে, তারা যাত্রাপালা করবে। 2008 সালে তখনও কিন্তু যাত্রাপালা মোটামুটি হতো আর কি। ওনারা তো কাজ করেছেন, রাত্রে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক তখন 9টা, সন্ধ্যার পরপরই ঘুমিয়ে গিয়েছিলেন। তো ওনার ঘুম ভেঙে গেছে। উনি ঘুম থেকে উঠে দেখেন ওনার সাথের 3 জন ব্যক্তি তারা নাই। ওনাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই জায়গাটা কিন্তু যেখানে ঘর তৈরি হচ্ছে তার ঠিক পাশেই। ঘরের মধ্যে অন্ধকার ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল যে আশেপাশে কেউ নাই। ওনার কাছে বাটন ফোন ছিল। বাটন ফোনটা নিয়ে বাটন ফোনের আলো জ্বালিয়ে দেখলেন ঘরে কেউ নাই। চিন্তা করলেন যে এই 3 জন একসাথে কোথায় গেল। উনি ভাবলেন এই যে যাত্রাপালা নিয়ে আলোচনা হয়েছে, নিশ্চয়ই এই 3 জন একসাথে যাত্রাপালা দেখতে গেছে। উনি মনে দুঃখও পেলেন, আবার রাগও হলো ওনার, কেননা
এই তিনজনে তো উচিত ছিল তাকে ডাক দিয়ে নিয়ে যাওয়া, কিন্তু ডাক দিল না। এই তিনজন একসাথে গেল, অথচ উনিও যাত্রাপালা দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। এই তিনজন যাবে আর উনি হবে না, তা কি হয়? চিন্তা করলেন যে আমিও যাব সেখানে, গিয়ে ওইখানে আমিও যাত্রাপালা দেখব, তিনটাকে হাতে নাতে ধরবো। উনি ওনার বাটন মোবাইল ফোনটা নিয়ে আর এক প্যাকেট সিগারেট নিয়ে রওনা দিয়েছেন। ওনার তো সিগারেট খাওয়ার অভ্যাস রয়েছে আগে থেকেই। যাত্রাপালার উদ্দেশ্যে যে রওনা দিয়েছেন, কোথায় যে যাত্রাপালা হচ্ছে এইটাই তো ওনার আসলে মনে ছিল না। ওখান থেকে আধা ঘন্টা হাঁটলে একটি বাজার পড়ে, অর্থাৎ সেই গৌরীপুর বাজার। ওই গৌরীপুর বাজারে গিয়ে একটি চায়ের দোকানে বসে এক কাপ চা খেয়েছেন, তারপর আরও এক প্যাকেট সিগারেট নিয়েছেন, একটা ম্যাচ বক্স নিয়েছেন। ওই সময় চায়ের দোকানদারকে উনি জিজ্ঞেস করেন, ভাই এখানে যাত্রাপালা হচ্ছে কোথায় বলবেন? আমার সাথে তিনজন ব্যক্তি তো ওই যাত্রাপালায় গেছে, আমাকে নেয় নাই, আমি ওখানে যেতে চাচ্ছি। তখন ওই দোকানদার জানান যে যাত্রাপালা তো এখান থেকে অনেক দূরে, গাড়ি তো এখন পাওয়া যাবে না, হেঁটেই যেতে হবে গ্রামের রাস্তা দিয়ে। তো উনি কিছু দিক নির্দেশনা দিয়ে দেন যে এইভাবে এইভাবে যেতে হবে। সেই অনুযায়ী উনি একটা সিগারেট জ্বালিয়ে হাঁটা শুরু করেছেন ওই দোকান থেকে। গ্রামের কাঁচা রাস্তা, রাস্তার আশেপাশে মাঝে মধ্যেই বন জঙ্গল আছে, নতুন জায়গা, আর রাতের বেলা অনেক চেনা জায়গা অচেনা মনে হয়। যেদিক দিয়ে যাচ্ছিলেন কখনো কখনো ছোটখাটো বাসারও দেখা যাচ্ছে। উনি সিগারেট খাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, সিগারেট শেষ হয়ে যাচ্ছে, আর একটা ধরাচ্ছেন, যেহেতু পর্যাপ্ত সিগারেট ওনার কাছে ছিল। একটা সময় এসে ওনার জল বিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়। পাশে থাকা একটি ঝোপের পাশে একটা বাঁশঝাড়ের নিচে উনি জল বিয়োগ করেন। চারদিকে বাঁশঝাড় থাকার কারণে অন্ধকারও বেশি লাগছিল। উনি যখন জল বিয়োগ শেষ করে রাস্তার দিকে ঘুরে তাকিয়েছেন, অর্থাৎ যেদিকে উনি যাবেন, তখন দেখতে পান একটা অদ্ভুত জিনিস। ওনার থেকে প্রায় 40-50 গজ দূরত্বে একটা অবয়ব দেখা যাচ্ছে, তবে অন্ধকারে বোঝা যাচ্ছে না ঠিকঠাক। মনে হচ্ছে সাদা টাইপের কোনো একটা পাঞ্জাবি পরা একজন বয়স্ক ব্যক্তি তার দিকেই তাকিয়ে আছে। যখনই এই আব্দুল হান্নান ভাই ঘুরে দাঁড়িয়েছেন, ওই দূর থেকে খুব সুন্দরভাবেই ওই বয়স্ক লোকটা বলতে থাকে যে, বাবা এত রাতে তুমি কোথায় যাবে, আর এখানে কিভাবে আসছো? এই কথা শোনার পর আব্দুল হান্নান ভাই উনি স্বাভাবিকভাবেই বলেছেন যে যে চাচা এখানে কোথাও একটা যাত্রাপালা হচ্ছে, আমার সাথে থাকা তিনজন তো ওখানে গেছে, আমি ওই দিকেই যাচ্ছি, আর আমি তো রাস্তাঘাট খুব একটা চিনি না, ওই একজন দোকানদার আমাকে বলছে যেভাবে ওইভাবেই হেঁটে আসতেছি, আপনি কি আমাকে একটু চিনিয়ে নিয়ে যেতে পারবেন? তখন ওই দূর থেকেই ওই অভাবটা বলে, হ্যাঁ আমি চিনি তো, আমিও তো ওখানেই যাব, তুমি আর পিছু পিছু আসো। যখন এই কথা শুনেছেন তখন আব্দুল হান্নান ভাই তো খুশি হয়েছেন, যাক ভালোই হইল, এখন তো আর চিন্তা নাই, এর পিছু পিছু হাঁটতে থাকি। তো ওই অভাবটার পিছু পিছু যে উনি হাঁটছেন, দূরত্ব কিন্তু ওই 40-50 গজই আছে। 40-50 গজ কিন্তু কম দূরত্ব না, 3 ফুটে 1 গজ। তাহলে 40-50 গজ যদি হয় তাহলে কয় ফুট দূরত্ব হতে পারে? এতটুকু দূরত্ব রেখে কিন্তু হাঁটাহাঁটি চলছে। কোনোভাবেই কিন্তু এই দুইজনের মধ্যে থাকা যে গ্যাপ, যে স্পেসটা, এটা কিন্তু কমছে না। আব্দুল হান্নান ভাই কিন্তু দ্রুত হাঁটার চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না, উনি কমাতে পারতেছেন না এই দূরত্বটা। উনি তো স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন, কিন্তু একটার পর একটা সিগারেট টানানো, মানে জ্বালানো কিন্তু থামছে না, উনি সিগারেট টেনেই যাচ্ছেন। এভাবে বেশ কিছুটা দূরত্বে যাওয়ার পর ওই অবয়বটা ওই সামনে থেকেই তাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে, দেখো বাবা আমি একজন মুরব্বী ব্যক্তি, সিগারেট খাচ্ছ, আমার অসুবিধা হচ্ছে, এই সিগারেট খাওয়াটা বন্ধ করো, সিগারেট ফেলে দাও। আব্দুল হান্নান ভাই বলতে থাকে যে, কি বলেন চাচা, আমি তো আপনার পেছনে আসি, আমি পেছন থেকে সিগারেট খাচ্ছি, আপনার তো অসুবিধার কথা না। হ্যাঁ আমি যদি সামনে থাকতাম, সিগারেটের ধোঁয়া হয়তো পেছন দিকে চলে যেতে পারতো, সেক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারতো। আমি আছি আপনার পেছনে, আপনি আমার এত সামনে, আমি সিগারেট খেলে তো আপনার সমস্যার কথা না, আর সিগারেট আমাকে এখন খেতেই হবে, নাহলে আমার মাথা কাজ করবে না। আপনি আগাতে থাকেন, প্রয়োজনে আমি আর একটু গ্যাপ সৃষ্টি করছি। ওই অভাবটার কিছু বলে না, সামনের দিকে হাঁটতে থাকে। উনিও হাঁটছেন, এভাবে 1 ঘন্টা হাঁটেন। কোন দিক দিয়ে হাঁটছেন, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু আর হান্নান ভাইয়ের খেয়াল নাই। হঠাৎ করে দেখতে পান যে ওই বয়স্ক ব্যক্তিটা আর দেখা যাচ্ছে না তাকে, মানে সে উধাও হয়ে গেছে, আশেপাশে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার তো একটু ভয় ভয় লাগতে থাকে যে দোকানদার তো আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিল যে কোন দিক দিয়ে যেতে হবে,
পরে তো এই বয়স্ক ব্যক্তির পিছনে হাঁটতে হাঁটতে তো চলে আসছি, এখন কোন দিকে যাব, আশেপাশে তো লোকজন দেখতে পাচ্ছি না। এরপর দেখতে পান যে একটা জায়গায় আলো দেখা যাচ্ছে, একটা বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। তখন এই আব্দুল হান্নান ভাই উনি চিন্তা করেছেন যে এইটাই মনে হয় যাত্রাপালা, ওখান থেকে ওই বাদ্যবাজনার আওয়াজ শোনা যাচ্ছে, চিন্তা করছেন এটাই মনে হয় বিয়ে মানে যাত্রাপালা। এটাকে দেখে দূর থেকে বিয়ে বাড়ির মতো মনে হচ্ছিল, গেট সাজানো আছে, যাত্রাপালায় তো এরকম গেট সাজায়, কোথাও কোথাও হয়তো বা সাজায় আর কি। উনি মনে করলেন যে এখানে মনে হয় মুরব্বী ঢুকে গেছেন। উনি গেটের ভিতরে ঢুকে বুঝতে পারেন যে এটা আসলে একটা বিয়ে বাড়ি, এটা হিন্দুদের বিয়ে হচ্ছে, হিন্দুদের বিয়ে রাতের বেলা হয়, বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা থাকে। বুঝতে পারলেন যে উনি একটা ভুল জায়গায় চলে আসছেন। ওখানে থাকা কয়েকজন ব্যক্তির সাথে কথাও বলেন, বুঝতে পারলেন যে আসলে উনি যেটা মনে করেছিলেন সেটা না। ওখানে থাকা কয়েকজন ব্যক্তি বলে দেন যে কোন দিক দিয়ে যেতে হবে যাত্রাপালায়। সমস্যা হলো উনি যখন বের হয়েছেন, বের হয়ে আসার কিছুক্ষণ পরেই ওই অবয়বটা দূর থেকে বলতেছে, ও বাবা এদিকে আসো, এদিকে আসো, আর তুমি কোথায় গেছিলা? বলে খুঁজতেছি। আর তোমার হাতে এখনো সিগারেট জ্বালানো, সিগারেট আর তোমরা খাওয়া ছাড়তে পারলা না, এটা কি কোনো খাবার জিনিস হইলো? তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি, আসো। তখন আব্দুল হান্নান ভাইয়ের কাছে মনে হয় যে এই যে বিয়ে বাড়ি, এখানে এসে হয়তোবা ওই বয়স্ক লোকটা পথ হারিয়ে ফেলেছিল, যার কারণে আব্দুল হান্নান ভাইও তাকে খুঁজে পায় নাই, আর আব্দুল হান্নান ভাইকেও ওই বয়স্ক ব্যক্তিটা খুঁজে পায় নাই। ওখান থেকে তো আবার ওই বয়স্ক ব্যক্তির পিছু পিছু হাঁটা শুরু করেছেন। এই যে এতক্ষণ হাঁটাহাঁটি করছেন, এই বয়স্ক ব্যক্তির চেহারা কিন্তু আব্দুল হান্নান ভাই দেখেন নাই। অন্ধকারে তো তার চেহারা বোঝা যাচ্ছে না, শুধু কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে তার বয়স বেশি, আর সাদা একটা পাঞ্জাবি পরে, জাস্ট এতটুকুই, আর কিছু না। তার চেহারাতে কেমন ভয়ঙ্কর না নর্মাল, তবে এতটুকু মনে হচ্ছে ওনার গায়ের রং খুব কালো, এতটুকু মনে হচ্ছে, এছাড়া আর কোনো কিছু না। এইদিকে এই লোকটার পিছনে পিছনে উনি হাঁটছেন। হয় কি, হঠাৎ করে বুঝতে পারেন আব্দুল হান্নান ভাই যে উনি একটা নোংরা জায়গায় চলে এসেছেন। সাধারণত দেখা যায় যে সমস্ত গোয়াল ঘরগুলোতে অনেকগুলো গরু থাকে, ওই গোয়াল ঘরের একটা পাশে গরুর গোবর থেকে শুরু করে নিয়ে অনেক নোংরা আবর্জনা কিন্তু এক সাইডে ফেলা হয়, ওই জায়গাটা কিন্তু নোংরা থাকে, বিশেষ করে পিছন সাইড বা কোনো একটা সাইড। তো ওই দিক দিয়ে হাঁটা শুরু করছেন, আর ওই ময়লার মধ্যে ওনার পাও গেড়ে যায় বেশ খানিকটা। ওই জিনিসটা পার হওয়ার পর বুঝতে পারেন উনি একটা ভুট্টা ক্ষেতের দিকে চলে আসছেন। তখন ওই অভাবটা বলে, ও বাবু আসো, এই ক্ষেতের মধ্যে ঢোকো। উনিও একটা সুবোধ ছেলের মতোই ঢুকে যান সেখানে, ভুট্টা ক্ষেতের মধ্যে হাঁটছেন। মিনিট 5 হাঁটার পর ওই বয়স্ক ব্যক্তিটা বলে ওঠে, তুমি কোথায়? উনি আবার হাত উঁচা করে দেখাচ্ছে, এই যে আমি এখানে চাচা, আমি এখানে আসি। তখন ওই বয়স্ক ব্যক্তিটা বলে ওঠে, ওই যে দেখো দূরে একটা শেওড়া গাছ, ওই গাছেই আমি থাকি। এইটা বলার পর ওই বয়স্ক ব্যক্তিটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে ভ্যানিশ হয়ে যায়। তখন আব্দুল হান্নান ভাই বুঝতে পারেন যে উনি বিশাল একটা বিপদে পড়ে গেছেন। এতক্ষণ উনি যাকে একজন বয়স্ক ভদ্রলোক মনে করে যাত্রাপালায় যাবার জন্য তার পিছু পিছু হেঁটে আসছেন, এই জিনিসটা তো আসলে মানুষ না। আর এই গোলক ধাঁধায় এখন পড়ে গেছেন, বের হওয়ার উপায় কি? ছলে বলে কৌশলে এই জিনিসটা তাকে এখানে নিয়ে এসে যায়, নিঃসন্দেহে তাকে মেরে ফেলবে। 2টা ঘন্টা হাঁটিয়ে নিয়ে আসলো, এই নোংরা জায়গা দিয়ে নিয়ে আসলো, নির্জন এলাকায় নিয়ে আসলো। এখন তো আশেপাশে লোকজনও নাই, উনি যে কোন জায়গায় আছেন এটাও উনি চেনেন না, কারণ ওনার বাড়ি তো আর এখানে না। এই চিন্তা করতে করতে হঠাৎ করে ওই ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে কালো কুচকুচে বেশ বড় আকৃতির একটা কুকুর, যার চোখ দুটো মনে হচ্ছিল জ্বলছিল। অনেক সময় কুকুর বিড়ালের চোখের উপর আলো পড়লে জ্বলতে থাকে, কিন্তু না, মনে হচ্ছে চোখ দুটো জ্বলছে। এইটা ভয়ঙ্কর একটা শব্দ করে ওনার পাশ দিয়ে দৌড় দিয়ে চলে যায়। উনি কিন্তু সিগারেট খাচ্ছেন, সিগারেট টানা কিন্তু বাদ দিচ্ছেন না। একটা সিগারেট শেষ হলে সেটার বাকি অংশে ফেলে দিয়ে আর একটা সিগারেট ধরার বিষয়টা এরকম না, ওটা থাকতেই আর একটা সিগারেট ধরান উনি, এক সিগারেটের আগুন দিয়ে আর একটা সিগারেট ধরান। ওনার মাথা তো কাজ করছে না, এখন কি করব। অল্প কিছুক্ষণের মধ্যে উনি দেখেন যে ওনার আরেক সাইড দিয়ে একটা কালো কুচকুচে অস্বাভাবিক উচ্চতার গরু ওনার পাশ কেটে আবার চলে যায় এক দৌড় দিয়ে। উনি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছেন, কোন দিকে যাবেন উনি তো জানেন না আসলে। এর 1-2 মিনিট পর উনি দেখেন যে একটা কালো রঙের অস্বাভাবিক উচ্চতার একটা ছাগল ওনার সামনে দিয়ে দৌড় দিয়েছে। এরপরে একটা গাধার রূপ নিয়ে
তার সামনে দিয়ে দৌড় দেয়। একবার গাধা, একবার কুকুর, একবার গরু, একবার ছাগল, এরকম রূপ ধারণ করে ওই পিশাচটা ভয় দেখাচ্ছে। এভাবে কতটুকু সময় কেটে যায় আসলে ওনার আর মনে নাই। উনি চিন্তা করেন যে এখন যদি ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই তাহলে তো আর কোনো উপায় নাই, এইখানেই মাটির মধ্যে তার মাথাটা গেড়ে দিয়ে পা দুটো উপর দিকে রেখে দেবে। এখন তো আমাকে বাঁচতে হবে, কি করবেন? উনি চিন্তা করছেন যে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। উনি আশপাশ দেখার চেষ্টা করছিলেন। যেহেতু জায়গাটা ফাঁকা ছিল, চাঁদের আলো মোটামুটি ছিল, উনি বুঝতে পারলেন মোটামুটি বেশ ভালোই বড় এই ভুট্টা ক্ষেতটা। আর এর বাম পাশে একটা খালের মতো দেখা যায়, তবে ওই সময় খালে পানি ছিল না। বর্ষার সময় এদিক দিয়ে নৌকা নিয়ে যে পার হয় এটা উনি বুঝতে পারলেন। উনি আর একটা জিনিস দেখতে পেলেন যে ওই সাইডে একটা ছোট্ট ছনের কুড়ে ঘর রয়েছে, তবে ওখানে কোনো মানুষ আছে বলে মনে হচ্ছে না। উনি চিন্তা করলেন কি করি, যা হওয়ার হবে, দেই এক দৌড়। উনি যে কোন দিক দিয়ে দৌড় দিয়েছেন ওনার আসলে ওইভাবে আর খেয়াল নাই। উনি দৌড় যে দিয়েছেন, দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে উনি একটা রাস্তার উপর চলে আসেন। রাস্তার উপর চলে আসার পরই উনি দেখতে পান ওনার সামনে দুইটা লোক। উনি চিন্তা করছেন যে এই দুইটা লোক কি আবার কোনো পিশাচ শ্রেণীর কেউ কিনা। তবে তাদের সাথে আর কথাবার্তা বলার সুযোগ হয় নাই, কেননা উনি ওইখানে ওই দুইটা লোকের সামনে মুখ থুবড়ে পড়ে অজ্ঞান হয়ে যান। ওরা যখন অজ্ঞান হওয়ার মুহূর্ত তার ঠিক কিছুক্ষণ আগে, অর্থাৎ দৌড়াচ্ছিলেন ওই দুইটা লোকের কাছে আসার কিছুক্ষণ বলতে কয়েক সেকেন্ড পূর্বেই পেছন থেকে ভয়ঙ্কর এক গম্ভীর আওয়াজ ভেসে আসে। বলতে থাকে, তুই অনেক চালাক রে, আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, তুই তো আমার থেকেও বড় চালাক আর শয়তান রে, এত বুদ্ধি তুই কোথায় রাখিস? আজকের মতো তুই বেঁচে গেলি রে। আশা করি নাই যে তোকে এইভাবে আমি ছেড়ে দেব, কিন্তু পারলাম না। এতটুকু তার কানে এসেছিল। এরপর তো উনি অজ্ঞান হয়ে গেছেন। ওনার যখন সেন্স ফেরত আসে তখন দেখতে পান যে অপরিচিত একটা জায়গায় উনি আছেন, একটা বাড়িতে। উনি যখন জিজ্ঞেস করেন যে উনি কোথায়, তখন ওই যে দুইটা লোক, এই দুইটা লোকের মধ্যে একজন সেখানে ছিল। বললেন যে এই যে তুমি তো ভাই অজ্ঞান হয়ে পড়ে গেছিলা, এই যে আমরা ধরাধরি করে নিয়ে আসি, আমার বাড়িতে নিয়ে আসছি, রাত্রে তোমাকে কোনো খাবার দেওয়া সম্ভব না, তুমি ভয় পাইছিলা। এরপর তাকে গোসল করানো হয় গরম পানি দিয়ে। গরম উত্তপ্ত আগুনে দা পুড়িয়ে তারপর লবণ দিয়ে, একটা বিশেষ পদ্ধতিতে আসলে যেটা করে আর কি গ্রামের লোকজন, সেভাবে তার পানি খাইয়ে দেওয়া হয়। আর বলা হয় যে এখন খাবার খাওয়া যাবে না, খাবার খেলে নাকি ক্ষতি হবে। রাত্রে তাকে না খাইয়ে রাখা হয়েছিল। সকালবেলা তাকে ওই যেই মাস্টার সাহেবের বাড়ি সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে জানতে পারলেন এই যে তিনজন ব্যক্তি, এই তিনজন ব্যক্তি তো জায়গা মতোই ছিল, তারা তো কোথাও যায় নাই। আসলে ঘটনাটা কি, উনি কেনই বা এটা দেখলেন, কেনই বা বের হলেন, উনি জানেন না। হয়তোবা তাকে মেরে ফেলার জন্যই ধোকা দিয়ে কেউ বের করে নিয়ে এসেছিল। আল্লাহর রহমতে উনি বেঁচে গিয়েছিলেন। এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটে যায়, কাউকে ধোকা দিয়ে নিয়ে আসে বাড়ি থেকে। এই ধরনের ঘটনাগুলো আমরা তখনই দেখি যখন আমরা শুনতে পাই যে আমরা রাত্রেবেলা কোথাও যাব, নিজেরা আলোচনা করেছি, এরপর ঘটে। অর্থাৎ আমাদের এই আলোচনা কোনো দুষ্টু পিশাচ জিন শুনে ফেলেছে, তখন আমাদেরকে ধোকা দেওয়ার জন্য এই ধরনের একটা ফাঁদ পেতে বসে, আর এই ফাঁদে আমরা ধরা খেয়ে যাই, তখনই ঘটে বিপত্তি। আজকের এপিসোড পর্যন্তই ছিল। প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম।